হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, কারণ আমরা শুরু করছি আমাদের সেই বহু প্রতীক্ষিত জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, যেটা হলো রিয়্যাক্ট জেএস। হ্যাঁ, রিয়্যাক্ট হলো একটা কিন্তু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো রিয়্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ইউআরএল হলো দেখছেই এখানে, যে রিয়াক্ট ডট ডেভ যদি আপনি লেখেন, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন রিয়াক্টের ব্যাপারে। তো এখানে প্রথম যে কথাটা লেখা রয়েছে, রিয়াক্ট দ্য লাইব্রেরি অফ ওয়েব অ্যান্ড নেটিভ ইউজার ইন্টারফেসেস, মানে হলো আপনি এটা দিয়ে ওয়েবসাইট বানাতে পারবেন, এমনকি যদি মোবাইলের অ্যাপ তৈরি করতে চান তো সেটাও বানাতে পারবেন। এবং শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কথাটা লেখা রয়েছে, সেটা ইউজার ইন্টারফেসেস, মানে ইউআই। আপনি ইউআই ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো এখানে ব্যাকএন্ডের কথা কিন্তু বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে যে আমরা ইউআই ক্রিয়েট করতে পারবো, ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেস কি, যেটা আপনি এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন, যেমন এই যে লোগো রয়েছে, এখানে একটা সার্চের একটা সেকশন রয়েছে, তারপরে এখানে একটা নেভিগেশন রয়েছে, এখানে কিছু বাটনস রয়েছে, তারপরে এই যে ব্যানার সেকশন বা হিরো সেকশন যেটা দেখছেন, একটা লোগো, একটা হেডিং, একটা সাব হেডিং, দুটো বাটনস। তো ইচ অ্যান্ড এভরিথিং আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার সামনে এই মুহূর্তে, সেটাই হলো আপনি ইউআই। ঠিক আছে, সেটাই হলো আপনার ইউআই। এখন এই রিয়াক্ট জেএস আমরা কেন ইউজ করব? রিয়াক্ট জেএস সবচেয়ে প্রথম কথা হলো যে কেন শিখবো, আর রিয়াক্ট জেএস দিয়ে এমন কি হবে যে যেটা নর্মাল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে হচ্ছে না। তো সমস্ত কিছু আলোচনা করব আজকে, আমাদের প্রথম দিন তো। প্রথমে একটু ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে, তো সেগুলোই বলছি। তো ইন্ট্রোডাকশানটা হয়তো একটু লম্বা হবে, তো আপনারা যারা মনে করছেন যে এটা ইন্ট্রোডাকশান ভিডিও, আমি স্কিপ করে বেরিয়ে যাই, তো তাদেরকে বলবো যে আপনারা যেই স্কিপ করে চলে যাবেন ভিডিওটা, আমি কিন্তু তারপরে কোডিং দেখাবো। তো আমি এখান থেকে এই যে ভিডিওটা যেটা বানাচ্ছি, সেটা সেভাবে আমি প্ল্যানিং করেছি যে আপনারা যখনই মনে করবেন যে এবার স্কিপ করে চলে যাব, এখানে বড্ড বেশি থিওরিটিক্যাল কথা হচ্ছে বা বড্ড বেশি কথাবার্তা চলছে, কোনো কাজের কথা হচ্ছে না, আমি ঠিক তখনই কোডিং দেখানো স্টার্ট করব। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা একটা ওভারভিউ পেয়ে যাবেন যে আমরা কী শিখতে চলেছি। এগুলোর কতগুলো এপিসোড আসবে, সিরিজ কত লম্বা হবে, আমার কোনো আইডিয়া নেই। আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব, যখন যেমন জিনিস প্রয়োজন হবে, যেটা জিনিস শেখার দরকার হবে, সেটা আমাদের চলতে থাকবে। আর আজকের ভিডিও কতটা লম্বা হবে সেটাও আমি জানি না। তো আপনারা হয়তো এখন ভিডিও যখন দেখছেন তখন দেখেই ফেলেছেন যে ভিডিওটা কতটা লম্বা হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না, আমি যখন রেকর্ড করছি। তো অনেকটা আপনি যদি স্কিপ করে চলে যান, তাহলে বিষয়টা অনেকটা এরকম হয়ে যাবে, যেমন ছোটোবেলায় আমরা স্কুলে করতাম না, যে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে, বা ক্লাস টেস্ট নেবে বলেছে বা পড়া ধরবে বলেছে, ঠিক সেদিনকে আমরা গেলাম না, তার পরের দিন যখন স্কুলে গেছি তখন বন্ধুদের কাছ থেকে শুনতাম যে স্যার তো পড়ায় ধরেনি, উল্টো ক্লাসে গল্প হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু ওরকম হয়ে যাবে আপনি যদি স্কিপ করে চলে যান। আর যদি চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো কাইন্ডলি শেয়ার করবেন সবার সঙ্গে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমরা কিন্তু একটা নতুন অ্যাসপেক্টে আমরা রিয়াক্ট সেটা শুরু করব। এখন প্রশ্ন হলো যে যে রিয়াক্ট যে আমরা শিখবো, এটা শিখে আমাদের লাভটা কী? ওকে, এই যে লাইব্রেরিটা নতুন একটা টুলস, নতুন একটা লাইব্রেরি, তো এটা শিখে আমার লাভটা কী? তো প্রথম লাভ হলো, মার্কেটে খুব ডিমান্ড, আমাদের জব পেতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু জবের প্রয়োজন, আমরা জব খুঁজছি। রিয়াক্ট শিখে, নেক্সট শিখে, নোড শিখে আমরা আলটিমেটলি গোল একটাই, আমাদের জব পেতে হবে। আমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছি, বা যারা হয়তো অলরেডি জব করছে কিন্তু নিজেদের প্রমোশন করাতে চাইছি, অনেক দিন ধরে আমরা শুধু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি বুটস্ট্র্যাপ এইসব নিয়েই কাজ করছি। আমরা ব্যাকএন্ডে হয়তো কাজ এখনও শুরু করিনি। তো তারা একটা ভরসাতেই বসে আছি যে রিয়াক্ট শিখবো, তারপর আমাদের কিছু ইনক্রিমেন্ট হবে, বা রিয়াক্ট শিখে আমার কোনো একটা জব হয়ে যাবে। তো আসল মোটিভেশন এটাই থাকা উচিত, জব পেতে হবে। ওকে, এটা এমন কোনো বিষয় আমরা শিখছি না যেটার জন্য আমাদের একটা আধ্যাত্মিক লেভেলে আমাদের অনেক একটা উন্নতি হয়ে যাবে, আমাদের মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে, আমরা মহান কিছু হয়ে যাব, এরকম নয়। আমাদের একটা ক্যারিয়ার তৈরি করতে হবে, যাতে আমাদের একটা ইনকাম সোর্স একটা জেনারেট হয়, এবং যেখান থেকে আমরা আমাদের লাইফটাকে একটু স্মুথ চালাতে পারি। তো সেই মোটিভেশনটা আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মোটিভেশন, বাকি যে যাই বলুক না কেন, আমার কাছে এটাই।
যে আমাদেরকে আরও বেশি প্রোগ্রেস করতে হবে, আমাদের ভালো একটা জব পেতে হবে, আমাদের ভালো ইনক্রিমেন্টের প্রয়োজন আছে। তো আমার মনে হয় যে আপনাদেরও সেরকমই কিছু উদ্দেশ্য আছে। এবার এই সমস্ত কিছু বলার পরে আমি যেভাবে শুরু করতে চাইছি বেসিক্যালি, তো প্ল্যানিং অনেক কিছুই ছিল। তো আমি যেটা বলতে চাইছি যে আমরা জেনারেলি যে টাইপের ইউটিউব টিউটোরিয়াল দেখে থাকি, সেখানে হঠাৎ করে অনেক কিছু ডিসকাশন শুরু হয়ে যায়, যে থিওরিটিক্যাল পার্ট, বিভিন্ন হুকস বা ইত্যাদি কম্পোনেন্টস ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি যেটা ফিল করেছি যে সেই জিনিসটা একটু কনফিউজিং। কারণ আমি যখন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জেকোয়েরি জাভাস্ক্রিপ্ট ইত্যাদি আমি যখন শিখে আসার পরে হঠাৎ যখন রিয়্যাক্ট শেখা শুরু করি, তখন রিয়্যাক্টের নিজস্ব একটা কিন্তু এনভায়রনমেন্ট আছে। তো রিয়্যাক্ট ফুল ফ্লেজ কোনো ফ্রেমওয়ার্ক না, এর বিশাল একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে এরকম না। এটা হলো আনঅপিনিয়েটেড লাইব্রেরি, মানে হলো এর নিজস্ব খুব হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুলস আছে এরকম না। মানে হলো নির্দিষ্ট নামে ফোল্ডার বানাতে হবে, নির্দিষ্ট কিছু নাম আছে সেইটা দিয়েই ফাইল বানাতে হবে, সেরকম ফোল্ডার স্ট্রাকচার হতে হবে, এমন কিছু নেই। কিন্তু না থাকা সত্ত্বেও যেহেতু এখানে নতুন করে কিছু ফাংশন আমাদের শিখতে হয়, সেই জন্য শুরুতে না একটু কমপ্লেক্স মনে হয়, একটু কমপ্লিকেটেড মনে হয় জিনিসটা। তো এটা কমপ্লিকেটেড হওয়াটাও স্বাভাবিক, কারণ নতুন একটা যখন জিনিস শিখছি বা নতুন গেমের সঙ্গে আমাদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, তো সেই গেমটা খেলার জন্য যে নিয়ম, সেই নিয়মটা শিখতে সময় লাগবে। আর আমি বলবো যে আপনার যদি ব্যাকগ্রাউন্ডে এই কনসেপ্টগুলো না থাকে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জেকোয়েরি বুটস্ট্র্যাপ, তাহলে আমি বলবো যে রিয়্যাক্ট শেখার জন্য আপনি রেডি নন এখনো, ওই জিনিসগুলোতে মাস্টার হতে হবে। এখন কথা হলো যে আমি হঠাৎ করে মাঝখান থেকে জেকোয়েরির কথা কেন বারবার বলছি। অনেকের তো মনে হয় যে জেকোয়েরি তো আউটডেটেড হয়ে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, আবার জেকোয়েরির প্রশ্ন আসছে কেন এখানে। দেখুন, জেকোয়েরি দিয়ে সবাইকে হাতে করে দিতে হয়েছে, ওয়েবসাইটে আপনার কম বেশি জেকোয়েরি লাগবেই। সেটা দিয়ে জেকোয়েরি দিয়ে কী করে, কীভাবে জেকোয়েরি ইউজ করতে হয়, ডাউনলোড করে কী করে, বা সিডিএন কী করে ইউজ করে, তো সেই সমস্ত নলেজ কিন্তু আমাদের প্রয়োজন আছে। জেকোয়েরি অ্যাকচুয়ালি কী করে, কী কী আমাদের ইউআইতে পরিবর্তন ঘটায়, ডম কীভাবে ম্যানুপুলেট করে, সেই নলেজটা যদি না থাকে, তো রিয়েক্টে আসলে আপনি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বাধা পাবেন। তো আমি সেই জন্য জেকোয়েরির এক্সপ্লেনেশনটা এখানে বারবার দিচ্ছি, যে আর জেকোয়েরি উল্লেখ করছি এই একটাই কারণে, জেকোয়েরি ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না এখানে, জেকোয়েরির নলেজ যদি না থাকে। ওকে, এইবার জেকোয়েরি কি আমরা এখানে অ্যাপ্লাই করব না, আমরা এখানে জেকোয়েরি অ্যাপ্লাই করব না ডাইরেক্ট, আমরা রিয়াক্ট নিয়ে কাজ করব। কিন্তু এখানে যদি আমরা দেখি যে আমরা ডাইরেক্ট এইচটিএমএল নিয়েও হয়তো কাজ করব না। এখন মনে হতে পারে যে অদ্ভুত, আমরা তো এইচটিএমএল সিএসএস এগুলোই জানি যে ব্রাউজারে চলে। হ্যাঁ, এগুলো ব্রাউজারে চলে, কিন্তু সিম্পল একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট বা জেকোয়েরি বুটস্ট্র্যাপ এগুলো ইউজ করতাম, তখন আমাদের সেপারেট কিছু ফাইল থাকতো। এইচটিএমএল ফাইলে এইচটিএমএল লিখতাম, সিএসএস ফাইলে সিএসএস, জিএস ফাইলে জিএস লিখতাম। তো কখনো কখনো আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই কিন্তু আমরা লিখে দিতাম জিএস, বা জেকোয়েরির কোডও লিখতাম। তো এখন যখন আমরা সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারছি, বা এই ইত্যাদি এই যে আনুষঙ্গিক যে বেসিক যে জিনিসগুলো সেগুলো দিয়ে ওয়েবসাইট বানাতে পারছি, হঠাৎ রিয়্যাক্টের কেন প্রয়োজন হলো? রিয়্যাক্ট একটা পারপাস সার্ভ করে, সেই পারপাসটা যদি আমরা বুঝে যাই যে কি করছে অ্যাকচুয়ালি, তাহলে আমাদের কাছে কিন্তু এটা শেখাটা অনেক বেশি সহজ হবে। যতক্ষণ বুঝতে না পারবো যে রিয়্যাক্ট শিখে লাভটা কি, রিয়্যাক্ট করছেটা কি, এতগুলো লাইব্রেরি থাকা সত্ত্বেও আলাদা করে রিয়্যাক্ট এত কেন পপুলার, তো সেই বিষয়টা যখন আমরা ধারণা পেয়ে যাব, তখন আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি মজা লাগবে যে বিষয়টা শিখতে। না হলে না বোঝা মনে হবে এই জিনিসটা, এটা নতুন করে একটা টুলস চাপিয়ে দিচ্ছে, আবার ব্রেন হ্যাং হয়ে যাবে। তো আমি গতানুগতিক ধারায় যেভাবে চলে, তো সেইভাবে কিছু জিনিস আমি দেখাচ্ছি, কিন্তু আমার পার্সোনালি সেই জিনিসটা পছন্দ নয়। তবুও আমি দেখাচ্ছি যে বেসিক্যালি বাকিটা কীভাবে স্টার্ট করে। এটা হলো তাদের ওপিনিয়ন, তাদের ভিডিও বানানো, তাদের এক্সপ্লেন করা, তাদের পড়ানোর স্টাইল, এটা তাদের পার্সোনাল জিনিস। তো এটা তাদের মতো, আমি আমার মতো করে দেখাচ্ছি। ওকে, তো সবার প্রথমে যে বিষয়টা দেখানো হয় বেসিক্যালি, সেটা হলো যে একটা এরকম অ্যাপ তৈরি করা হয়। এটা আমি জেএসবিনে আছি, তো জেএসবিনে ডার্ক মোড নেই, তো সেই জন্য আমাকে হোয়াইট মোডেই রাখতে হচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, একটু কষ্ট সহ্য করবেন। তো এখানে কিছু বাটনস আছে, কিছু ডিভ আছে, আর H2 H1 এইসব লেখা রয়েছে। তো হয়তো এখানে দেখতেই পাচ্ছেন যে জেকোয়েরি হ্যালো ওয়ার্ল্ড বিরক্তিকর কাউন্টার অ্যাপ, যে এই কাউন্টার অ্যাপ দিয়ে শুরু করে। তো এই কাউন্টার অ্যাপ দিয়ে সবাই শুরু করে শেখা।
আপনারাও হয়তো মনে করছেন আমি কাউন্টার অ্যাপ দিয়ে আবার একই রকম বাকিদের মতো শুরু করছি। না, আমি একদমই এটা দিয়ে শুরু করব না। এটা কিভাবে কাজ করছে এটা আপনি সিম্পল যে কোয়েরি দিয়ে দেখছেন, যে কোয়েরি দিয়ে একটা কিছু ভ্যারিয়েবল বানিয়ে একটা ফাংশন বানিয়েছি, এই কাউন্টারের মধ্যে এই যে টেক্সটটা সেটা আপডেট হবে, ইনক্রিজ করলে ইনক্রিজ হবে, ডিক্রিজ করলে ডিক্রিজ হবে, রিসেট করলে রিসেট হবে। তো এখন এর মধ্যে বিশেষত্ব কি, এই কাউন্টার দিয়ে আমার কী কাজে লাগবে আমার ওয়েবসাইটে? আমরা সিম্পল হেডার, ফুটার, ব্যানার, অ্যাবাউট আস সেকশন, পোর্টফোলিও, গ্যালারি ইত্যাদি ইত্যাদি বানাবো। তো এই আমার কাউন্টার কী কাজে লাগবে এখানে? বা আজ পর্যন্ত যে কটা ওয়েবসাইট আপনারা বানিয়েছেন, আশা করছি আপনারা অনেক দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত। তো কোথায় আমাদের এই কাউন্টার প্রয়োজন হয়েছে, তাই না? কিন্তু বিষয়টা এটা না যে এই কাউন্টার বানিয়ে কি হবে। কাউন্টারের পিছনে যে লজিক আছে, কাউন্টারের পিছনে যে অ্যালগোরিদম রয়েছে, বা কাউন্টারের পিছনে যে ডম ম্যানিপুলেট করার যে প্রসেস রয়েছে, সেই বিষয়টা শেখার দরকার এখানে। সেই জন্য সবাই কাউন্টার অ্যাপ দেখায়, যে প্লাসে ক্লিক করলে, পজিটিভে ক্লিক করলে মানে ইনক্রিজ করলে ইনক্রিজ হয়, ডিক্রিজ করলে ডিক্রিজ হয়, রিসেট করলে রিসেট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে সেটা জানাটা দরকার। আর যেহেতু রিয়াক্ট শিখছেন, তো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট অবশ্যই জানতে হবে। আর যদি না জানা থাকে, তো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের আমাদের একটা কিন্তু প্লে লিস্টে একটা সিরিজ রয়েছে, সেই সিরিজটা আপনারা দেখে নেবেন আমাদের প্লে লিস্টে। ES6 প্রি রিয়াক্ট নামে একটা সিরিজ আছে। আর ডম রিলেটেড আমরা রিসেন্টলি একটা সিরিজ শেষ করেছি, সেটাও অবশ্যই দেখে নেবেন। তো এটা হলো সেটা, যে কোয়েরি দিয়ে আমি সিম্পল এটাকে বানিয়েছি, যেটা দিয়ে এই হ্যালো ওয়ার্ল্ড কাজটা হচ্ছে। এই সেম কাজ, এই সেম যে কোডটা লেখা রয়েছে সেই কোডের মতোই আমি এখানে রিয়াক্ট একটা অনলাইন কম্পাইলার আছে, মানে আপনি অনলাইনে লিখতে পারবেন, আপনার কোনো ফাইল ফোল্ডার নিয়ে এসব হেডেক নিতে হবে না। আপনি এখান থেকে এটা, এই যে কোডটা আছে, এই কোডটা আমি এক্সপ্লেনও করবো না, শুধু দেখুন যে সেই সেম জিনিস আমি রিয়াক্ট দিয়েও এখানে কাজ করছি। এখন বিষয় হলো, এই জিনিসটা তো আমি বুঝি না যে এই জিনিসটা লেখাটা কি আছে এখানে, এখানে কি হচ্ছে না হচ্ছে। তো এটা বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করছে সেটা কিন্তু কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল জিনিস। ওকে, এখানে আমাকে বিহাইন্ড দ্য সিন যে ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ডম ম্যানিপুলেট হচ্ছে কী করে। কিন্তু এই মুহূর্তে আমাদের কী প্রয়োজন? আমাদের এই মুহূর্তে প্রয়োজন আমাদের একটা ওয়েবসাইট বানাতে হবে। কারণ আমি যতক্ষণ না ওয়েবসাইট বানাতে পারছি বা কোনো প্রজেক্ট বানাতে পারছি, ততক্ষণ আমি কিন্তু কোনো জব পাচ্ছি না, তাই না? কিন্তু ইন্টারভিউতে যেমন কিছু কোশ্চেন হবে আপনার, কিন্তু সেখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন হবে যে আপনার নলেজ কতটা আছে, ইনডেপথ কতটা জানেন বিষয়টা। তো সেটা তখনই সম্ভব যখন আপনি প্রজেক্ট করতে করতে প্রত্যেকবার বাধা পাবেন, আর সেই প্রবলেমটা সলভ করার জন্য কিছু পড়াশোনা করবেন, আবার একটা কোথাও গিয়ে বাধা পাবেন, আবার পড়াশোনা করবেন। এইভাবে করতে করতে আপনার প্রজেক্টও শেষ হয়ে যাবে, আপনার কিছু ইনফরমেশনও ওখান থেকে কালেক্ট হয়ে যাবে। তারপরে আপনি যখন কন্টিনিউয়াসলি প্রজেক্ট বানাতে থাকবেন, দীর্ঘদিন কাজ করতে থাকবেন, তখন অটোমেটিক্যালি সমস্ত জিনিস শিখে যাবেন। প্রথম দিনই আমরা HTML CSS সব কিছু, বুটস্ট্র্যাপ সব কিছু শিখে যাইনি। প্রথম থেকেও কিন্তু আমরা ওই টুকটাক নেভিগেশান, একটা লোগো, একটা ব্যানার, ছোটো ছোটো এই জিনিস বানাতে বানাতে একদিন কমপ্লিট ওয়েবসাইট বানাতাম। প্রথম দিনই তো আমরা পুরো HTML কতগুলো ট্যাগ আছে, যে কোয়েরি কতগুলো ফাংশন আছে ইত্যাদি আমরা শিখে যাইনি, আমরা কাজ করতে করতে শিখেছি, তাই না? তো আমিও সেই অ্যাপ্রোচ নিচ্ছি যে আমরা স্টেপ বাই স্টেপ যাব, যে এই কাজগুলো কীভাবে করতে পারি আমরা। ঠিক আছে, এইগুলো বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করছে সেটা পরে বুঝবো। এই মুহূর্তে আমরা টার্গেট নেব যে কী করে একটা মোটামুটি ছোটোখাটো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি, আর সেটা বানাতে গিয়ে আমরা কোথায় কোথায় বাধা পাচ্ছি, তো সেই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব। তো তাহলে আমার মনে হয় যে আমরা তাড়াতাড়ি শিখব। এবার এটা গেল কাউন্টার অ্যাপ। তো আমার পার্সোনালি এটা খুব বিরক্তিকর একটা অ্যাপ মনে হয়, কিন্তু এর পিছনে যে লজিকটা আছে সেটা ইরিটেটিং বা বিরক্তিকর বা বোরিং নয়। আমার এই জিনিসটা নিয়ে প্রথম দিনই আলোচনা করতে আমার ভালো লাগে না। তো এখানে আরেকটা আমি সিম্পল জিনিস বানিয়ে রেখেছি। দেখুন, কিছু HTML ট্যাগ রয়েছে, সেই অ্যাজ ইউজুয়াল আমাদের যে কোয়েরি ট্যাগ রয়েছে। আর এখানে এই জায়গাটাকে ভালো করে একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে কি হচ্ছে, আমি যখন আপডেট প্রোফাইলে ক্লিক করছি, আমার এখানে নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একটা প্যারাগ্রাফ চেঞ্জ হচ্ছে, আর ইমেজটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো একটা বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তিনটে জিনিস চেঞ্জ হচ্ছে। এটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা বোঝাটা দরকার। আমি কিন্তু এখনও রিয়াক্ট শুরু করিনি, বা রিয়াক্টে কী হচ্ছে কিছুই জানি না। আমি সিম্পল যে কোয়েরি বা জাভাস্ক্রিপ্টে কী করে হচ্ছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করছি। তো এখানে আমার ইউজার নেম, ইউজার স্ট্যাটাস আর ইউজার পিকচার, এই তিনটে রয়েছে, একটা আপডেট বাটন রয়েছে। এখন এই জিনিসটাকেই আমাদের আপডেট করতে হবে বাটনের মাধ্যমে, তাই না? তো সবার প্রথমে আমি এখানে একটা অবজেক্ট লিখে রেখেছি, যে প্রোফাইল। সেই অবজেক্টের নেম, স্ট্যাটাস, পিকচার ইত্যাদি এই জিনিসগুলো রয়েছে। এখন এরপরে আমি যখন এই যে প্রোফাইল যে পিকচারটা আছে, সেই প্রোফাইল পিকচারটাকে আমি আপডেট করাতে চাইছি বাটনের ক্লিকের মাধ্যমে।
তো এই যে যে ডেটাটা সেটা হয়তো কোনো এপিআই থেকে বা ফর্ম ফিল আপের মাধ্যমে আসবে। তো এই মুহূর্তে আমি হার্ড কোড করে রেখেছি। প্রথমে যে এই ফটোটা ছিল, এখানে খেয়াল করে দেখুন, এখানে একটা ID1 100/100 pixam.photos, এই ওয়েবসাইটে গেলে আপনারা এই ফটোগুলো পেয়ে যাবেন। তো এই নাম্বার 1 ফটো থেকে আমি চেঞ্জ করে দিয়েছি এটা ID2, সেকেন্ড নাম্বার একটা ফটো। তো এই যে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলটাকে আমরা আপডেট করছি এখানে object.assign প্রোফাইল যেটা ছিল, এই যে এটা, এই জিনিসটাই আপডেট হয়ে নিউ প্রোফাইল, মানে আমি নতুন যে প্রোফাইলটা বানিয়েছি সেটা আপডেট হয়ে যাচ্ছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ডমের এই প্রত্যেকটা এলিমেন্টকে আমাকে কিন্তু এখান থেকে ধরতে হচ্ছে ম্যানুয়ালি। ডমটাকে, এই জিনিসটা মনে রাখবে যে ডমটাকে কিন্তু আমাদের ম্যানুয়ালি আপডেট করতে হচ্ছে। তো ইউজার নেম, স্ট্যাটাস, ইউজার পিকচার, তো টেক্সট অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউটকে আমাদেরকে কিন্তু এইভাবে আপডেট করতে হচ্ছে প্রোফাইলে। তো এছাড়াও যদি এখন ইউআইতে আরও বেশি এলিমেন্ট থাকতো, তাহলে ভাবুন যে এই জিনিসটা কতটা লম্বা হতো, বা আর কোথায় কোথায় এই জিনিসটা চেঞ্জ করার দরকার হতো। এই যে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আর কোথায় কোথায় চেঞ্জ করতে হতো। তো ইচ অ্যান্ড এভরি ট্যাগ, এখানে যত ট্যাগ থাকতো এই পেজের মধ্যে, সমস্ত ট্যাগে কিন্তু ধরে ধরে আমাকে সেখানে সেখানে আপডেট করার প্রয়োজন হতো, যদি এই প্রোফাইলের সঙ্গে সেই জিনিসগুলো কানেক্টেড হতো। যে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমার 10 জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে? যে প্রথম অবস্থায় যেমন ছিল, এই যে জন ডো ফিলিং হ্যাপি, এটা এরকম জিনিস যদি আরও 10টা জায়গায় থাকতো বা 20টা জায়গায় থাকতো, পুরো ওয়েবসাইটে যেখানে যেখানে থাকতো, প্রত্যেকটা ট্যাগকে কিন্তু আমাকে ধরে ধরে এইভাবে আবার আপডেট করতে হতো এখানে এসে। ওকে, তো এটা অনেক বেশি কিন্তু কমপ্লিকেটেড হয়ে যেত, আর মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত সেক্ষেত্রে। তো এর একটা সহজ উপায় এখানে নিয়ে এসেছে। তো সেটা কি? সেই জিনিসটা হলো আমাদের রিয়্যাক্টে সেই একই কাজ কিভাবে এখানে সম্পন্ন হচ্ছে। তো সেটা খেয়াল করুন। সেম জিনিস এখানে কিভাবে কোড লেখা রয়েছে বা কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করছে সেটা আমি এই মুহূর্তে এক্সপ্লেন করবো না, একই কথা, কারণ আমি তো রিয়্যাক্টে এত দূর শিখিনি, তাই না? তো সিম্পল দেখি যে একই রকম কাজটা হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু সিম্পল একই রকম কাজটা হচ্ছে। এইবার এখানে খেয়াল করে দেখুন যে সেম জিনিস কি এখানে আছে? হ্যাঁ, দেখুন এখানে কিন্তু সেই সেম প্রোফাইল, যে প্রথম যে প্রোফাইলটা আমি ছিল না, সেই প্রোফাইলটা আছে। সেই প্রোফাইলটা এখানে আপডেট হচ্ছে, তো আপডেট প্রোফাইল আছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা দেখুন, এই যে এইচটিএমএলটা, সেই এইচটিএমএলটা এখানে কিন্তু আপডেট হচ্ছে, তাই না? এখানে আমরা কিভাবে আপডেট করেছিলাম সেই ডট টেক্সট অ্যাট্রিবিউট, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট সেই এইচটিএমএল এখানে আপডেট করে দিয়েছি। কিন্তু একটু যদি খেয়াল করেন যে এখানে পেজ আছে app.js, তার মধ্যে কিছু ফাংশন রয়েছে। তো এটা জাভাস্ক্রিপ্টের ফাংশন, সিম্পল। এখান থেকে রিটার্ন হচ্ছে কিছু একটা এইচটিএমএল ট্যাগ। কিন্তু আমরা কি জাভাস্ক্রিপ্টে এরকম এইচটিএমএল লিখতে পারি? জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে তো পারি, কিন্তু সেটা আমাদের ব্যাকটিকের মধ্যে লিখতে হয়, যেটাকে টেমপ্লেট লিটারাল বলে, অ্যাজ এ স্ট্রিং লিখতে হয়। কিন্তু এখানে কি করেছি আমরা? এখানে ডাইরেক্ট এইচটিএমএল লিখে দিয়েছি, না কোনো ব্যাকটিক, না কোনো ডবল কোটেশন, নাথিং। ডাইরেক্ট আমরা লিখেছি, আবার এখানে কাজও করছি। তাহলে এটা তো জাভাস্ক্রিপ্ট ফাইল, তো দেখাচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ফাইল? না, অবভিয়াসলি না। এটা আমাদের দেখাচ্ছে হলো ইন্ডেক্স ফাইল। তো সেই ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে? এখানে ইন্ডেক্স ফাইল। এবার দেখুন ইন্ডেক্স ফাইলে মাত্র কোনটুখানি কোড, এটা তো বয়লার প্লেট, বাকিটা। এখানে একটা ডিভ রয়েছে, তো এই ডিভের মধ্যেই এটা কিন্তু রেন্ডার হচ্ছে, মানে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে, এই যে জাভাস্ক্রিপ্টে যা যা লিখেছি সব এই ডিভের মধ্যে এসে পুশ হচ্ছে। রিয়েক্ট এইভাবে কাজ করছে যে একটাই জাস্ট ডিভ নেয়, ওর মধ্যে সমস্ত কিছু এনে পুশ করে দেয়। ওকে, তো আমাদের এই মেন হলো এই ডিভটা। এখন তাহলে প্রশ্ন ওঠে যে এই যে রুটটা যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই এখানে কোথাও রুট গেট এলিমেন্ট বাই আইডি বা এরকম কিছু তো করতে হয়েছে। এখানে তো সেই সমস্ত কিছুই দেখছি না, এটা তো সিম্পল জাভা স্ক্রিপ্ট, তাই না? এখানে ইউজ স্টেট নামে কিছু একটা রয়েছে, কিন্তু এই জিনিসটা তো জাভা স্ক্রিপ্টের না। হ্যাঁ, এটা জাভা স্ক্রিপ্টের না, এটা রিয়াক্টের জিনিস। তো এটা কিভাবে কাজ করছে সেটা পরে বুঝে নেবো। এই যে প্রথম যে লাইনটা ইম্পোর্ট এক্সপোর্ট, হ্যাঁ এটা জানি ES6-এর, কিন্তু এই যে বাকি যে জিনিসটা দেখে বোঝা যাচ্ছে যে রিয়াক্ট সম্বন্ধিত কিছু একটা। তো ঠিক আছে, সেটা পরে বুঝে নেবো। কিন্তু প্রশ্নটা হলো যে এখানে যে রুটটা আছে সেটা কোথায় গেল? এখানে পুশ হচ্ছেই বা কী করে? তো তার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, এখানে একটা index.js যার পাশে লেখা রয়েছে এন্ট্রি। তো এখান থেকে জিনিসটা পুশ হচ্ছে। তো আমরা দেখি এর মধ্যে কী লেখা আছে। আচ্ছা, এর মধ্যেও অল্প কিছু কোডই লেখা রয়েছে, যে রিয়াক্ট আসছে, ক্রিয়েট। আচ্ছা, রিয়াক্টের জন্য এই দুটো লাইন প্রয়োজন, একটা রিয়াক্ট ডম ক্লায়েন্ট, একটা রিয়াক্ট, একটা হলো অ্যাপ। এই অ্যাপটা কোনটা? এইটা। আচ্ছা, তারপরে কোন জিনিসটা প্রয়োজন? একটা স্টাইল ডট সিএসএস, এটা সিম্পল একটা স্টাইল লেখা রয়েছে, এই কয়েক লাইন।
স্টাইল তো ম্যাটার করছে না এখানে আমাদের। আর এখানে একটা কিছু রুট নামে কিছু একটা বানানো হয়েছে, সেখানে লেখা রয়েছে যে ক্রিয়েট রুট, একটা রুট কিছু ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট, এক্স্যাক্টলি এইটাই। এখানে আমরা এই রুটটাকে এখানে ক্যাপচার করছি, রুটটাকে ধরছি, ধরে আমরা রুট ডট রেন্ডার, রেন্ডার মানে হলো শো করানো, মানে ডিসপ্লে করানো, দেখানো, রেন্ডার করা মানে, ঠিক আছে। তো সেই রুটের মধ্যে, এই রুটের মধ্যে আমরা এই অ্যাপটাকে এখানে ডিসপ্লে করাচ্ছি। এবার একটা প্রশ্ন হলো এখানে যে এইসব লাইন তো বুঝলাম যে জাভা স্ক্রিপ্টের, এটাও বুঝলাম জাভা স্ক্রিপ্টের, এটা বুঝলাম যে একটা ফাংশন ক্রিয়েট রুট নামে, আচ্ছা রিয়াক্টে আছে হয়তো এরকম কিছু, কিন্তু এটা আবার কি জিনিস? এরকম ট্যাগ তো এইচটিএমএল-এ নেই। আবার জেএস এর মধ্যে আমরা এইচটিএমএল-এর মতো ট্যাগ লিখছি। এখানে যে এইচটিএমএল ট্যাগগুলো ছিল সেগুলো তো চিনতে পারি, বাটন, H1P, এগুলো তো চিনি, কিন্তু এটা কি আবার নতুন কোনো আমাদের ট্যাগ শেখা লাগবে? না, নতুন ট্যাগ শিখতে হবে না। এটাই হলো মজার জিনিস। এখানে যখন এরকম কোনো স্পেসিফিক কিছু ফাংশন যখন বানানো হয় যেখান থেকে কোনো এইচটিএমএল এর মতো দেখতে কিছু রিটার্ন করা হয়, এইচটিএমএল এর মতো বা এইচটিএমএল লাইক কেন বললাম? কারণ এটা এইচটিএমএল নয়, ওকে, দেখতে এইচটিএমএল এর মতো কিন্তু এইচটিএমএল নয়। কিন্তু আপনি যখন কাজ করবেন এটা সিম্পল এইচটিএমএল এর মতো ভেবেই কাজ করতে থাকবেন, বেশি ওখানে হেডেক নেওয়ার বা বুদ্ধি কাটানোর কিছু নেই। সিম্পল এইচটিএমএল এ যেমন লেখেন তেমনই লিখতে থাকবেন, এইচটিএমএল এর সমস্ত ট্যাগই আছে, ওকে। কিন্তু যখন আমরা এখানে এখানে দেখছি যে এই ফাংশনটাকে অ্যাকচুয়ালি এটা হলো অ্যাপ ডট জেএস, এটা একটা ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা এখানে রিটার্ন হচ্ছে, সেই ফাংশনটাকে আমরা এখানে কল করছি। এইভাবে যখন লেখা থাকবে না কল করার জন্য, তো আমরা এইভাবে এইচটিএমএল এর মতো করে লিখে থাকি, এইচটিএমএল ট্যাগের মতো করে। দেখছেন সেলফ ক্লোজিং যেমন ইমেজ ট্যাগ হয়, এইচআর ট্যাগ হয়, বিআর ট্যাগ হয়, তেমন, ওকে। তো এটা কাইন্ড অফ এক্সএমএল এর মতো, ওকে। তো এখন এই ট্যাগটা বা এই যে তিনটে ফাইল, এই তিনটে ফাইল আমার এই জিনিসটাকে রেন্ডার করতে সাহায্য করছে। এখন মনে হতে পারে এ তো বেশি হেডেক হয়ে গেল, এর থেকে তো জেকোয়েরি ভালো ছিল। আমার তো এখানে একটুখানি এইচটিএমএল, এখানে 2-3 লাইন জেএস, ব্যাস সেটা দিয়েই তো কাজ মিটে যাচ্ছিল, আবার এত ঝামেলা করার কি দরকার, তিনটে ফাইল আলাদা আলাদা জায়গায় লেখা। হ্যাঁ, আমরা এটা একটা ফাইলের মধ্যেও করে ফেলতে পারতাম, তাতে কোনো অসুবিধা ছিল না। এই যে তিনটে ফাইলে যে সেপারেট জিনিস ছিল সেটা আমরা একসঙ্গে লিখে দিতাম, একটা ফাইলের মধ্যে আমাদের ঝামেলা শেষ হয়ে যেত, এই জাভা স্ক্রিপ্টে যেমন করে থাকি আমরা। কিন্তু রিয়াক্টের একটা নিজস্ব কি বলবো, একটা মতামত এটা হলো যে প্রত্যেকটা জিনিস না ছোট ছোট করে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে করা, ওকে। তো সেটা আমরা যখন রিয়েল লাইফে কাজ করবো তখন বুঝে যাবো যে তিনটে আলাদা ফাইলের কী প্রয়োজন, তিনটে ফাইলে কি লাগবে না, এরকম তিনটে ফাইলের দরকার নেই, আমার একটা ইন্ডেক্স ফাইল আর একটা অ্যাপ ডট জেএস থাকলেই এনাফ, ওকে। তো এখানে কি করা হয়েছে যে ইন্ডেক্স ডটের মধ্যে কি হয়েছে, এই ডিভটা রয়েছে, এই ডিভটাকে আমরা এখান থেকে ম্যানিপুলেট করছি, আবার এর মধ্যে আবার এই অ্যাপ ডট জেএসটাকে এর মধ্যে কানেক্ট করেছি, আবার এই ফাইলটার সঙ্গে এই ফাইলটা কানেক্টেড আছে, ব্যাস সিম্পল এটা। মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সঙ্গে ইন্ডেক্স ডট জেএস কানেক্টেড, ইন্ডেক্স ডট জেএস এর সঙ্গে অ্যাপ ডট জেএস কানেক্টেড, ব্যাস এই হলো পদ্ধতি, ওকে। কিন্তু কিভাবে কি হচ্ছে আমরা পরে বুঝে দেখবো। আর এই ওয়েবসাইটটায় যদি আপনারা প্র্যাকটিস করতে চান এসে, তো এখানে আপনারা লিখবেন যে এই যে codesafe.com/react অনলাইন কম্পাইলার। তো কোডসেভ এই ওয়েবসাইটটায় চলে আসবেন, ফুটারে এসে দেখবেন এই ওয়েবসাইটটা আসার পরে codesafe.com, ফুটারে এসে দেখবেন যে ওখানে রিয়াক্ট অনলাইন কম্পাইলার বলে আছে, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন যদি এই মুহূর্তে আপনারা কমফোর্টেবল না হন যে কীভাবে কী সেট আপ করবো, এই সমস্ত কী ফাইল টাইপ রয়েছে, প্যাকেজ ডিজেশন, এইসব নিয়ে কোনো হেডেকই নেবেন না, ঠিক আছে। এইসব দেখার দরকারই নেই, এইসব কাজে লাগে না শুরুতে। তো প্রথমে বিশাল কিছু ফাইলপত্র দেখে ঘাবড়ানোর কিছু নেই, পাতি যেমন এইচটিএমএল করতেন এতদিন ওরকমই কাজ করবে, কোনো হেডেকই নেবেন না। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে বা সেকেন্ড এপিসোডে খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।